দেখুন ভাইয়া, আজকে রাতে শারীরিক মেলামেশা না করলে হয় না। আমার এসব ভীষণ ভয় লাগে। বাসর রাতে নিজের জামা কাপড় খোলার সময় নববধূর মুখে এমন কথা শুনে হেসে ফেললো অভি। কেমন বাচ্চাদের মতন কথাবার্তা। অভি ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, কি বলছো এসব দৃষ্টি? আর স্বামী স্ত্রীর ক্ষেত্রে তো এসব বৈধ। তবুও আমি ওসব কাজ করতে পারবো না, আমতা আমতা করে দৃষ্টি বলল। আচ্ছা, ওসব করতে হবে না বলে অভি চেয়ার টেনে দৃষ্টির মুখোমুখি বসলো। তাহলে আপনি জামা কাপড় কেন খুললেন? অভি বলল, তোমাকে আদর করব বলে। লাল শাড়িতে দৃষ্টির লাজুক মুখটা ভীষণ মায়াবী লাগছে। এই যেন স্বর্গের অপ্সরী বসে আছে অভির সামনে। দৃষ্টির বয়স বেশি হলে 16 কি 17 হবে। অভির আম্মুর বান্ধবীর একমাত্র মেয়ে দৃষ্টি। গত বছর দৃষ্টির বাবা মা সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরে অভির আব্বু আম্মু দৃষ্টিকে অভিদের এখানে নিয়ে আসে এবং আব্বু আম্মুর ইচ্ছেই দৃষ্টিকে অভির বউ করা। এবছর তাদের ইচ্ছেটা পূর্ণতা পেল। দৃষ্টিকে অভিরও পছন্দ ছিল। যেমন দেখতে দুধে আলতা গায়ের বরণ, তেমনি নম্র ভদ্র স্বভাবের মেয়ে ও। অভি কিছুদিন হলো গ্রুপে একটা সেকশনের প্রোডাকশন সুপারভাইজার হিসাবে চাকরি পেয়েছে। দেখতেও সুদর্শন এবং স্মার্ট। তবুও দৃষ্টির কেমন যেন লাগছে। এত কাছাকাছি কেউ আসবে ভাবতেই শরীরের লোম কাঁটা দিয়ে ওঠে। ঘোমটা দিয়ে রাখায় সম্ভবত গরমে এবং ভয়ে ও লাজে ঘামছে দৃষ্টি। তাই দেখে অভি বলল, এবার তো খোলো দৃষ্টি। অভির মুখে এই কথা শুনে দৃষ্টি ভয়ে গুটিসুটি মেরে বলল, আপনাকে না বললাম ওসব আমার ভয় লাগে। অভি হা হা করে হেসে ফেলে বলল, আরে ভয় কিসের? কি সব উল্টো পাল্টা ভাবছো দৃষ্টি? আমি ঘোমটা খুলতে বলেছি, গরম লাগছে তো তোমার। শাড়ি খুলে নর্মাল ড্রেস পরো, ভালো লাগবে। দৃষ্টি একটু দূরে সরে গিয়ে বলল, আমি শাড়ি খুলে ফেলি আর আপনি সেই সুযোগে আমাকে ধরবেন, তাই তো? আমি সব বুঝি। তুমি আমার সামনে বদলাতে যাবে কেন? সামনে তো আপনি বসে আছেন, বদলালে তো আপনার সামনেই বদলাতে হবে। কি সব বলছেন? লজ্জা করে না আপনার? স্বামী স্ত্রীর মাঝে আবার লজ্জা কিসের দৃষ্টি? আচ্ছা, তোমাকে লজ্জা পেতে হবে না। দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির গালে একটা চুমু খেতেই স্প্রিং এর মতন লাফিয়ে উঠে টেবিলের কাছে গিয়ে ট্রে থেকে আপেল কাটার ছুরি হাতে নিয়ে দৃষ্টিকে বলল, আপনাকে নিষেধ করার পরেও আপনি আবার আমাকে স্পর্শ করলেন কেন? দৃষ্টি এমনিতেই বয়স কম। খচাং করে পেটে ছুরি ঢুকিয়ে দিলেই অভির ভাবলীলা সাঙ্গ। বাসর রাতে বউয়ের হাতে প্রাণ গেলে কেলেঙ্কারি ঘটে যাবে। ইতিহাসের পাতায় সর্বপ্রথম মনে হয় অভির নামই লেখা হবে, যার কিনা বাসর ঘরে বউয়ের হাতে প্রাণ নাশ হয়েছে। এসব ভেবে অভি প্রায় কোমায়িত। দৃষ্টি বলল, কি কথা বলছেন না কেন? অভি বলল, মানে জীবনের প্রথম বিয়ে তো, বউকে আদর করার লোভটা সামলাতে পারিনি, তাই আর কি। আগে পিছে এক্সপিরিয়েন্স না থাকলে হয়তো আমার অবুঝ মনটা এতটা উত্তেজিত হতো না। দৃষ্টি ভুরু কুঁচকে বলল, জীবনের প্রথম বিয়ে মানে আরো বিয়ে শাদী করার ইচ্ছে আছে নাকি? কোলবালিশ জড়িয়ে ধরে কোলবালিশ একটা চুমু খেয়ে অভি বলল, বিয়ে কি আর মানুষ বউয়ের হাতে চাকু দেখে ভয়ে রাত কাটানোর জন্য করে নাকি? বউকে আদর সোহাগ ভালোবাসার জন্য করে। তুমি যখন আদর করতে দিচ্ছ না, তখন আর কি, আর একটা বিয়ে করা ছাড়া উপায় কি? ছি 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 ছি, দাঁড়ান, আপনার দ্বিতীয় বিয়ে করার মজা দেখাচ্ছি বলে চাকুটা অভির দিকে ছুঁড়ে মারলো। অভি বালিশ দিয়ে চাকু ফেরালো। চাকু বালিশে ঢুকতেই বালিশ কেটে তুলো বের হলো। দৃষ্টি এগিয়ে আসতেই অভি লাফিয়ে পড়ে খাটের নিচে। দৃষ্টি খাটের নিচে, আবার অভি খাটের ওপরে। জামাই বউ তো নয়, যেন টম এন্ড জেরি। দুজনের এই কর্মকাণ্ডে ধূপধাপ শব্দ হচ্ছে। দাদি রুমের সামনে দাঁড়িয়ে সেসব শুনে দরজার বাইরে থেকে দরজায় টোকা দিয়ে বলল, ওরে যা করার একটু ধীরে সুস্থে কর। আজকে রাতটা শেষ রাত না, এখন থেকে সব রাত তোদের। এ যুগের পোলা মাইয়ার মাঝে ধৈর্য সহ্য বলে কিছু নাই দেখছি।
কথা শেষে দাদি চলে গেল। দুজনেই চুপচাপ। দৃষ্টি বলল, দাদি কি সব বলে গেল এগুলো? অভি মুচকি হেসে বলল, ওইসব ওইসব মানে? আরে বাসর রাতে যেসব কর্মকাণ্ড ঘটে আর কি। কি সব কর্মকাণ্ড? অভি আর একটু দৃষ্টির সামনে এগিয়ে এসে বলল, ওসব মুখে বললে বোঝানো যায় না, প্র্যাকটিক্যাল ধারণা দিতে হয়। দেব? দৃষ্টি বলল, আচ্ছা। অভি দৃষ্টিকে চোখ বন্ধ করতে বলল। দৃষ্টি চোখ বন্ধ করলো। অভি দৃষ্টির মুখোমুখি দাঁড়িয়ে দৃষ্টির ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। দৃষ্টি ভীষণ অবাক। এটা কি হলো? কেমন যেন এক অন্যরকম উত্তেজনা। অভি দৃষ্টিকে টেনে বুকের ওপরে তুলে বলল, বলো আমাকে, তোমার শিশুকাল থেকে কি ইচ্ছে? আমার শিশুকাল থেকে ইচ্ছে আমার একটা ফুটফুটে বেবি হবে, বলে লজ্জায় দুই হাতে মুখ ঢাকলো দৃষ্টি। অভি দৃষ্টিকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে বলল, বেবি তো হবে, কিন্তু হবে কি করে? বেবি হওয়ার কার্যক্রম সম্পন্ন না হলে? কার্যক্রম মানে? মানে ওই যে তুমি ওসবে ভয় পাও, বেবি পেতে হলে ভয় তো বিসর্জন দিতে হবে। মনের ভিতর শুধু ওইসবের ধান্দা, এত জড়াজড়ি লাগবে কেন? বউকে জড়িয়ে ধরবো না তো কাকে জড়িয়ে ধরবো শুনি? আমার কেমন যেন লাগে। দৃষ্টি একটু দূরে সরে গেল। অভি আবার দৃষ্টিকে ট্রেনে এনে বুকে জড়িয়ে ধরে বলল, একটা মানুষ একান্তই আমার, শুধুই আমার, তাকে নিয়ে ধান্দা নয়, ইচ্ছে আর স্বপ্ন হাজার। এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তোমায় ঘিরে, আমার ভবিষ্যৎ জীবনের সহযাত্রী তুমি দৃষ্টি। তুমি আমার, আমি তোমার, এটাই তো। তুমি দেখে নিও, তোমাকে এত ভালোবাসবো যে তোমার যন্ত্রণাময় অতীত তোমাকে স্পর্শ করতে পারবে না। দৃষ্টি চুপচাপ শুয়ে আছে। অভি দৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, অনেক জ্বালাতন করেছি তোমার, এবার ঘুমিয়ে পড়ো। দুজনেই ঘুমিয়ে পড়লো। খুব ভোরে দাদি এসে দরজায় কড়া নাড়ল। দৃষ্টি উঠে গিয়ে দরজা খুলতেই দাদি বলল, কি রে, সারা রাত যুদ্ধ করে ক্লান্ত হয়ে নাকে তেল মেখে ঘুমাচ্ছিস? গোসল না করলে জাতি তোদের খবিস বলবে রে দুষ্টু দুইটা। দৃষ্টি হেসে ফেলে বলল, ডিয়ার রোমান্টিক দাদি, গোসল করার মতন কোনো কর্মকাণ্ড ঘটেনি রাতে। আর আমরা যুদ্ধে নয়, শান্তিতে বিশ্বাসী। দাদি মুখ ভেঙচি কেটে বলল, হয়েছে, বুঝেছি, এ যুগের পোলাপান 5G গতির ইন্টারনেটের চেয়েও দ্রুত, তারা আবার শান্তিতে বিশ্বাসী। দৃষ্টি বলল, আমরা তোমার মতন উত্তেজিত সৈনিক না দাদি, যে প্রথম রাতে ঢাল তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়ব। ধীরে সুস্থে এগোতে হবে, আমাদের গোসলের দরকার নেই। তুমি দাদার কথা মনে করে হুদাই গোসল করে আসো। দাদি বলল, ঢং, তাহলে শুয়ে পড় গিয়ে। দাদি চলে গেল। দৃষ্টি এসে আবারও শুয়ে পড়ল। অভি ঘুমের সাগরে ডুবে আছে। দৃষ্টি হাত দিয়ে অভিকে ধাক্কা দিয়ে বলল, মহারাজ, সকাল হলো তো, উঠে পড়ুন এবার। অভি ঘুম ঘুম চোখে দৃষ্টিকে কাছে টেনে ঠোঁটে চুমু খেয়ে বলল, শুভ সকাল মিষ্টি বউ। দৃষ্টি বলল, সবই ঠিক আছে, আপনি যেভাবে সারাক্ষণ কাছে টানতে থাকেন, ক্লোজ আপেও তো এতটা কাছে টানতে পারে না। অভি হেসে ফেলে বলল, মানে কি বলছো তুমি? দৃষ্টি বলল, ওই যে ক্লোজ আপ টুথপেস্টের অ্যাড, কাছে আসো কাছে আসো, তারপর নাটক করে আসার গল্প। আপনি দিন রাত যেভাবে কাছে টানেন, তাতে ওসবও হার মেনে যাবে। অভি হেসে ফেলে বলল, আজীবন কাছে টেনে যাবো এভাবেই। দৃষ্টি বলল, আমার তো ভয় হয়, কয়েকদিন পরে আবার পায়ে দড়িয়ে লাগিয়ে না টানেন। যেখানে যাবেন টানতে টানতে নিয়ে যাবেন কাছে রাখার জন্য। অভি বলল, তা তো অবশ্যই, হয়তো তুমি আমার কাছাকাছি, নয়তো আমি তোমার কাছাকাছি, বিষয় হলো দূরে থাকা যাবে না। উঠে ফ্রেশ হয়ে অফিস যাওয়ার জন্য রেডি অভি চুপচাপ দৃষ্টির দিকে তাকিয়ে আছে। দৃষ্টি বলল, কি হলো? আমার একটা ইচ্ছে আছে দৃষ্টি। একটা একটা করে তো দেখছি আপনার অসংখ্য ইচ্ছে উই পোকার মতন বের হচ্ছে। এরপর একটা একটা ইচ্ছে না বলে বলবেন ইচ্ছের গোডাউন আছে। একটা মাত্র বউ, তাকে নিয়ে ইচ্ছার গোডাউন থাকা স্বাভাবিক দৃষ্টি। আচ্ছা বলুন, এবারের ইচ্ছেটা কি? অফিস যাওয়ার আগে বউকে জড়িয়ে ধরে কিছুক্ষণ থাকা এবং বউয়ের কপালে চুমু খাওয়া। এরকম করলে কি হয়? এনার্জি লেভেল ফুল থাকে দৃষ্টি, মনটাও ফুরফুরে থাকে সারাদিন। বাবা, এটা বলতে পারো এনার্জির ওপর এনার্জি প্লাস দৃষ্টি।
আচ্ছা ঠিক আছে, এনার্জি নিয়ে নিন, এনার্জি প্লাসও নিয়ে নিন, যা ইচ্ছে হয় করেন স্যার। অভি মুচকি হেসে এগিয়ে এসে দৃষ্টিকে জড়িয়ে ধরে দৃষ্টির কপালে চুমু খেয়ে দৃষ্টিকে নিজের খেয়াল রাখতে বলে অফিসে চলে গেল। দৃষ্টি রান্নাঘরে এসে শাশুড়িকে সালাম দিয়ে বলল, মা, এতদিন না হয় অতিথি হিসাবে ছিলাম, কোনো কাজ করতে দেননি, এখন আপনার পুত্রবধূ, সংসারের এসব কাজ এখন থেকে আমি সামলাবো মা। মা মুচকি হেসে দৃষ্টিকে বুকে টেনে কপালে চুমু খেয়ে বলল, যখন সময় হবে তখন আমি নিজেই তোকে বলবো, আপাতত তোর কিছু করতে হবে না, খাবি দাবি আর আমার পাগল ছেলেটার খেয়াল রাখবি। দৃষ্টির চোখে জল টলমল করে উঠল নিজের মায়ের কথা মনে করে। শাশুড়ি আবার দৃষ্টিকে বুকে জড়িয়ে বলল, একদম কান্নাকাটি মন খারাপ করবি না, আমি তো তোর মাই, এখন দেরি না করে জলদি আমাদের একটা নাতি নাতনি উপহার দে, দেখবি তোরও মনটা সব সময় ভালো থাকবে। দৃষ্টি মুচকি হেসে নিজের রুমে চলে আসলো। বিকেলে মা বাবার কথা ভেবে ভীষণ মন খারাপ দৃষ্টির। জীবনের বড় অধ্যায় শুরু হলো, কিন্তু আজ সবচেয়ে যারা খুশি হতো তারাই নেই। কিছুক্ষণ কান্নাকাটি করে সন্ধ্যায় ঘুমিয়ে পড়ল দৃষ্টি। অফিস থেকে বেরিয়ে মার্কেটে গিয়েছিল অভি কিছু কেনাকাটা করতে। সন্ধ্যার পরে বাসায় ফিরল অভি। দৃষ্টিকে ঘুমতে দেখে আর ডাকলো না, জলদি করে অফিস ব্যাগের ভিতর থেকে কিনে আনা আলতা বের করে দৃষ্টির পায়ে লাগিয়ে দিতে লাগলো। টের পেয়ে ঘুম ভেঙে গেল দৃষ্টির, কিন্তু চোখ বন্ধ করে চুপচাপ শুয়ে রইল। দৃষ্টির আলতা পরা ভীষণ পছন্দ, অভি নিজে আলতা পরিয়ে দিচ্ছে, এ তো কল্পনার বাইরে। ভীষণ ভালো লাগছে দৃষ্টির। জীবনে এমন কাউকেই তো পাওয়ার স্বপ্ন হয় মেয়েদের। আলতা পরিয়ে দেওয়া শেষে অভি গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এসে দৃষ্টির আলতা পরা পায়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। দৃষ্টি হালকা চোখ খুলে দেখে, আবার চোখ বন্ধ করে মনে মনে ভাবছে, পাগল লোক একটা। অভি হঠাৎ হাঁটু গেড়ে বসে দৃষ্টির আলতারাঙা পা তুলে ধরে একটা চুমু খেতেই ভীষণ অবাক হয়ে দৃষ্টি লাফিয়ে উঠে বসে বলল, আপনি পায়ে চুমু খেলেন? পাগল আপনি, এরকম কেউ করে? চুমু খাওয়ার জন্য ঠোঁট, গাল, কপাল অথবা শরীরের অন্য জায়গাগুলো কি লক করা নাকি? এক নিঃশ্বাসে কথাগুলো বলল দৃষ্টি। অভি মুচকি হেসে বলল, কেন, এতে সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? পায়ে কেন চুমু খাবেন? আমার তো কেমন যেন লাগছে। এবার তাহলে ব্যাখ্যা দি দৃষ্টি। তোমাদের স্ত্রীগণ তোমাদের জন্য ক্ষেত স্বরূপ, সুতরাং তোমরা তোমাদের চাষাবাদের ক্ষেত্রে আসো, যেভাবে খুশি সেভাবে। মুচকি হেসে একটা দীর্ঘশ্বাস ফেললো দৃষ্টি। যাক বাবা, বাঁচা গেল। এবার শুধু চুমু না, পা দুটো কাইটটা খেয়ে ফেলেন। মিষ্টি হেসে অভি বলল, দৃষ্টি, আমাদের মনে রাখা উচিত, একজন নারী তার স্বামীর কাছে শুধু ভাত কাপড়ের জন্যই আসে না, তাহলে তো ধনাঢ্য পরিবারের মেয়েদের বিয়েরই প্রয়োজন হতো না। বরং স্ত্রীর অর্থনৈতিক অর্থাৎ ভরণ পোষণের অধিকারের পাশাপাশি তার আরো কিছু অধিকার রয়েছে, যেগুলো অপূর্ণ থেকে গেলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হতে পারে। বৈবাহিক ব্যবস্থার দায়িত্ব হুমকির মুখে পড়তে পারে। স্ত্রীর মানসিক বিনোদন তার অন্যতম। একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে শুধু ভরণ পোষণে তুষ্ট থাকতে পারে না, বরং স্বামীর কাছে তার আরো কিছু চাওয়া পাওয়ার আছে, সেগুলো যে পূর্ণভাবে পেতে চায়। কোন স্ত্রী যদি সত্যিকারের অর্থে স্বামী ভক্ত হয়, তাহলে সে তার স্বামীকে মনে প্রাণে ভালোবাসে। স্বামীকে নিয়ে সে তার স্বপ্নের সৌধ নির্মাণ করে। সেক্ষেত্রে স্ত্রীও চায় স্বামী তাকে ভালোবাসুক, তার প্রতি আলাদাভাবে খেয়াল করুক, তাকে গুরুত্ব দিক, তার সাথে হাসি মুখে কথা বলুক এবং আবেগপূর্ণ আচরণ করুক। দৃষ্টি, স্বামী মানেই পরম বন্ধু। তোমার মনকে যদি আনন্দে ভরিয়ে না রাখতে পারি, স্বামী হিসাবে সেটা আমার চরম ব্যর্থতা। অভির কথায় দৃষ্টির মনটা আনন্দে ভরে গেল। রাতে খাবার শেষে সবাই গল্প করে যে যার রুমে চলে আসলো। রুমের দরজা বন্ধ করে খাটে এসে শুয়ে পড়ল দৃষ্টি। অভি পাশের টেবিলে ল্যাপটপে অফিসিয়াল কাজে মগ্ন। কিছুক্ষণ চুপচাপ থেকে দৃষ্টি বলল, ল্যাপটপ নিয়েই থাকবেন নাকি এদিক ওদিক সেদিকও একটু মন দেওয়ার দরকার আছে? অভি ঘাড় গড়িয়ে মিষ্টি হেসে বলল, কিছু বলবে? কিছু বলবে মানে? বউ অপেক্ষায় আর আপনি ল্যাপটপের দিকে তাকিয়ে আছেন। বইয়ের দিকেও তাকাতে হয় একটু আধটু, কিন্তু তাকালে যে আফসোস হয়। কিসের আফসোস? দেখতে পারি
অথচ ছুঁতে পারি না, একান্তে কাছে পেতে পারি না। এর জন্যই কবি বলেছেন, একবার না পারিলে দেখো শতবার। মানে দৃষ্টি তুমি, আর কিছু বলতে পারবো না, বুঝে নেন। ল্যাপটপ অফ করে উঠে গিয়ে রুমের লাইট অফ করে খাটে শুয়ে পড়ল অভি। আজকে অভি নিজেই একটু দূরত্ব বজায় রেখে শুয়েছে, তাই দেখে দৃষ্টি অবাক। মোড় দিয়ে অভির কাছে এসে গা ঘেঁষে দৃষ্টি বলল, এই যে আজকে হঠাৎ করে কি আমার গায়ে কাঁটা গুছিয়েছে নাকি? না, মানে দৃষ্টি কি, মানে কি, মানে আমার শরম করে দৃষ্টি। ওরে বাবারে, কি শরমের লোকটা আমার। তো কি, এতদিন আমি পেতে চেয়েছি, তুমি দাওনি, আজ তুমি সেধে দিচ্ছ, তাই আমার শরম করে। শরম ছুটামো আপনার। দৃষ্টি অভির বুকের উপর উঠে বলল, আমার আদর লাগবে আপনার এক্ষুনি। এ বাবা, বলো কি, বলে অভি হাহা করে হাসলো। হাত দিয়ে অভির মুখ চেপে ধরে দৃষ্টি বলল, দাদি ওই দিন বলল না যুদ্ধের কথা, আজ যুদ্ধ হবে। তারপর দুজনে ডুব দিল গভীর ভালোবাসায়। সকালে দৃষ্টি অভিকে বলল, শুনুন, আজকে খুব মা বাবার স্মৃতির কাছে যেতে মন চাইছে। অভি দৃষ্টিকে নিয়ে আসলো। এটাই দৃষ্টিদের বাড়ি, অনেক বড় বাড়ি। অভি বলল, দৃষ্টি তুমি মা বাবাকে দেখে প্রতিবেশীদের সাথে কথাবার্তা বলো, লাঞ্চের সময় আমি এসে নিয়ে যাব। কথা শেষে অভি চলে গেল। দৃষ্টি বাড়ির ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই পিছন থেকে এক যুবক এসে দৃষ্টির হাত টেনে ধরে বলল, সবকিছু ভুলে গেলে কি করে দৃষ্টি? ঘাড় ঘুরিয়ে যুবককে দেখে দৃষ্টির বুকের ভিতরটা ধক করে উঠল। পিছন থেকে দৃষ্টির হাত টেনে ধরা যুবক আর কেউ নয়, এ হলো শুভ। হাই স্কুলে যাওয়ার পথে প্রায় দৃষ্টিকে উত্ত্যক্ত করত শুভ। একদিন দৃষ্টি স্কুলে স্যারদের কাছে নালিশ করলে স্যার অনেক পিটায় শুভকে। তারপর শুভ আরো খেপে যায়। একদিন রাস্তায় দৃষ্টির পথ আগলে দাঁড়ায় শুভ ও তার সাথের ছেলেপুলে। দুর্ব্যবহার করে দৃষ্টির সাথে। এসব নিয়ে মারাত্মক ঝামেলা হওয়ার পরে দৃষ্টির বাবা শুভর নামে মামলা করে। দোষী সাব্যস্ত হয়ে শুভ জেলে চলে যায়। কয়েকদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে শুভ। বদলা নেওয়ার নেশায় মাতাল সে। দৃষ্টিকে এতদিন ফলো করে আসছিল সে, আজ মোক্ষম সময় দেখে উপস্থিত। তাই শুভ দৃষ্টির হাত শক্ত করে ধরে বলল, জেলখানার দিনগুলো ভীষণ কষ্টের দৃষ্টি। দিব্যি তো শান্তিতে স্বামী সংসার করছিস, এবার আমার কষ্টগুলো একটু লাঘব করে দে। দৃষ্টি বলল, এসবের মানে কি শুভ? মানে বোঝো না, তুই তো এখন অন্য কারোর, দেহটা দিয়ে অন্তত আমার এই কষ্টটা লাঘব করতে পারো। ছি, তোর মতো নোংরা মনের মানুষ কখনো ভালো হয় না, ভালো হতে চায় না। তোর এত অহংকার কিভাবে আসে দেখতে চাই। শুভ, ছেড়ে দে বলছি, ভালো হবে না কিন্তু। শুভ দৃষ্টির হাত ধরে টেনে বাড়ির ভিতরে নিয়ে যেতে যেতে বলল, ভালো না হোক খারাপ কিছু তো আজ হবে। শুভ, ছেড়ে দে আমায়, বলে দৃষ্টি চিৎকার করতে শুভ দৃষ্টির মুখ চেপে ধরে বলল, তোর আর তোর বাবার অহংকার কই গেল আজ? আমার জীবনের এতগুলো দিন পচে গেল জেলে। তোর বাবাও তো চলে গেছে জগৎ ছেড়ে, কে রক্ষা করবে তোকে এখন শুনি? বড় ঘরের পিছনে একটা রান্নাঘর, সেখানে দৃষ্টিকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল শুভ। বাড়িতে দীর্ঘদিন কেউ বসবাস না করায় ছাড়া বাড়ি হয়ে আছে। আশেপাশের কেউ কখনো ভুলেও উঁকি পর্যন্ত মারে না এই বাড়িতে। শুভ টান দিয়ে দৃষ্টির বুকের ওড়নাটা নিয়ে দৃষ্টির বুকের দিকে ইশারা করে বলল, ভালোই বড় হয়ে গেছিস রে, নিজে খুলবি নাকি আমাকে কষ্ট করে সবকিছু করতে হবে? দৃষ্টি চিৎকার করে উঠতেই শুভ একটা চাকু বের করে দৃষ্টির গলায় ধরে বলল, চিৎকার করলে প্রথমে তোর জিভ কাটবো, তারপর তোর শরীরের বিশেষ বিশেষ অঙ্গ কেটে টুকরো টুকরো করব। মনে রাখিস, এই ভর দুপুরে কেউ কিচ্ছু টের পাওয়ার আগেই খেল খতম। ভয়ে আতঙ্কে দৃষ্টি নাজেহাল, চোখে জল টপ টপ করে ঝরে পড়ছে। শুভ দৃষ্টির বুকে হাত দেবে এমন সময় কে যেন বলে উঠল, এই মানুষ প্রজাতি আসলে বড় বজ্জাত, মানে স্বর্গে গেলেও গ্যাঞ্জাম না করে শান্তিতে থাকতে পারবে না মনে হয়। শুভ চমকে উঠে চাকু হাতে চারিদিকে চোখ বুলিয়ে কাউকে না দেখতে পেয়ে বলল, এই কে রে তুই? সাহস থাকলে সামনে আয়। আবারও সেই কণ্ঠস্বর, এই জন্যই বলি তোরা মানুষ প্রজাতি যেমন ঘাটটেরা তেমন বজ্জাত। মানুষ প্রজাতি মানে কি? তুই কি মঙ্গল গ্রহ থেকে আসে এলিয়েন নাকি? আমি কি তা বুঝি না।
এ মাথা মোটা মূর্খ, এরকম ছাড়া বাড়িতে কি তোর বোন জামাই এসে থাকে নাকি? কি থাকে বোঝো না? মানে ইয়ার্কি মারা হচ্ছে নাকি? মারতে মারতে সব ইয়ার্কি মেরে ফেললে পৃথিবীতে তো একসময় ইয়ার্কি বিলুপ্ত হয়ে যাবে, তাই আমি ইয়ার্কি মারি না কখনো। মজা করা হচ্ছে তাই না? একবার সামনে হাই সাহস থাকলে। আমি সামনে আসলে ইস্যু করে প্যান্ট ভেজাবি, পরে এই মেয়ের সামনে একটা কেলেঙ্কারি ঘটে যাবে। তার চেয়ে মেয়েটিকে ছেড়ে দে, চলে যায় এখান থেকে। তুই কে জানি না, এতই যদি সাহস থাকে তবে সামনে আয়, আমার হাত থেকে এই মেয়ের ইজ্জত রক্ষা করে দেখা। কথা শেষে শুভ দৃষ্টিকে জোর করে শুইয়ে ফেলে দৃষ্টির বুকের ওপর ঝুঁকে পড়তেই শুভ ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে ফ্লোরে পড়লো ধপাস করে। মনে হলো কেউ শুভর পা ধরে ছুঁড়ে মেরেছে। ভীষণ ভরকে গেল শুভ, দৃষ্টিও অবাক, এসব কি হচ্ছে? সেই কণ্ঠস্বর আবারও বলল, মেয়েদের শরীর ভালোবেসে পেতে হয়, জোর জবরদস্তি করে নয়। তোদের কাছে তুচ্ছ মনে হলেও একটা মেয়ের কাছে শ্রেষ্ঠ সম্পদ, এবং সেটা একজনের, মেয়েটি প্রিয়জনের। ভালোবেসে ভরসা করে মেয়েটি যাকে সঁপে দেবে শুধুমাত্র তার। শুভ ভয়ে ভয়ে বলল, কিন্তু আপনি কে? সেই কণ্ঠস্বর আবার বলল, আমি মজনু। শুভ বলল, কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি না কেন মজনু স্যার? অদৃশ্য হবার পোশাক পরে আছেন নাকি? মজনু বলল, ওরে বদ, সব মজনু কি আর ইতিহাসের পাতায় টাইপিং এর আটকে থাকে? কিছু মজনু ভূত হয়ে বাগবাগিচায় ঘুরে বেড়ায়। শুভ বলল, এই মেয়ের জন্য আমার জীবন বরবাদ মজনু ভাই, আমি প্রতিশোধ নিতে চাই। মজনু বলল, একটা মেয়ের ইজ্জত নষ্ট করে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ প্রতিশোধ নিতে পারে না। তুই তো অসুস্থ, অসহায় একটা মেয়েকে দেখে ভূতের মনেও মায়া জাগে, আর তুই তো মানুষ। আসলে তোরা মানুষরা এখন হায়নার চেয়েও হিংস্র, মনুষ্যত্বহীন পশু। তুমি যে দুধের ধোয়া তার কি প্রমাণ? শুভ বলল, মজনু ভাই, আপনার নাম শুনেই বোঝা যায় ভূত হলেও আপনি ভালো টাইপের ভূত। আপনি এখান থেকে আজকে চলে যান, আমাকে আমার কাজ করতে দেন। রেগে গিয়ে মজনু বলল, এখান থেকে চলে যাব মানে? মানুষের যন্ত্রণায় লোকালয় ছেড়ে এখানে আসলাম নির্জনে, এখানে এসো সেই বজ্জাত মানুষ এসে হাজির। দিব্যি ঘুমাচ্ছিলাম, তোর ধস্তাধস্তির কারণে ঘুম ভেঙে দেখি এমন কাজ ঘটতে চলেছে যেটা আমার ময়নার অপছন্দ ছিল। শুভ বলল, ভাই, মজনুদের তো থাকে লায়লা, আপনার বেলায় কেন ময়না? একটা দীর্ঘশ্বাস ফেলে মজনু বলল, সব মজনুর যে লায়লা থাকবে এমন কোনো চুক্তি ইতিহাসের কোথাও নেই। বেঁচে থাকতে হাবিজাবি ভিডিও দেখতাম মাঝে মাঝে, ময়না সেটা খুব অপছন্দ ছিল, খুব করে বারণ করতো ওসব যাতে না দেখি। সেই কুকর্ম তুই আবার আমার সামনে লাইভ করতে চাইছিস? অসভ্য! আর একবার পারলে দৃষ্টিকে স্পর্শ করে দেখ তোর কি হাল করি। এদিকে অভি এসে দৃষ্টিকে খুঁজে খুঁজে হয়রান। অবশেষে বাড়ির পিছনে এসে এই রুমে দৃষ্টিকে শুভর সাথে একই রুমে দেখে থমকে গেল অভি। তাহলে কি এই ছেলের সাথে দৃষ্টির কোনো অবৈধ সম্পর্ক আছে? দৃষ্টির বুকে ওড়না নেই এবং নাজেহাল অবস্থা। অন্য এক যুবকের সাথে একই রুমে এই অবস্থায় একটা মেয়েকে দেখলে যে কেউ বাজে কিছু ভেবে বসবে। অভির বেলাতেও তাই ঘটলো। আসলে এরকম দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিল না অভি। দৃষ্টিকে অন্য এক যুবকের সাথে একই রুমে দেখে অভির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এত বিশ্বাস আর ভালোবাসার পরেও দৃষ্টি এমনটা করতে পারলো? দৃষ্টি উঠে এসে অভিকে বলল, আপনি ভুল বুঝবেন না আমাকে, আগে পুরোটা শুনুন। অভি বলল, আর কি বুঝবো? নিজের চোখে দেখার পরে বোঝার আর কি বাকি থাকে বলো? চোখের দেখা সবসময় সত্যি হয় না, বুঝে নিয়েন, বলে চোখের জল মুছল দৃষ্টি। দৃষ্টিকে ফাঁসানোর জন্য শুভ বলল, এভাবে বলার কি আছে দৃষ্টি, সত্যিটা বলে দাও। অভিকে তোমার অপছন্দ, তুমি মুক্ত হয়ে আমার কাছে আসতে চাও, ভয় কিসের? বলে দাও দৃষ্টি। ঠিক এই মুহূর্তে দৃষ্টি কি বলবে ভেবে পাচ্ছে না। নির্বাক দৃষ্টির চোখে জল টলমল। অভি বলল, দৃষ্টি, কোনো কিছু পাওয়ার জন্য জোরাজুরি আমার ভীষণ অপছন্দ। জোর করে যা পাওয়া হয় তাতে মানসিক প্রশান্তি থাকে না। আমি ভালোবেসে তোমায় চেয়েছি, তুমি ভালোবেসে অন্য কাউকে চাইছো, এটা দোষের কিছু নয়। শুভ অভিকে বলল, দৃষ্টির বাবা রেখে যাওয়া সম্পত্তির লোভ সামলাতে না পেরে হুট করে বিয়ে করলে ফেললেন। বাহ, দৃষ্টিকে ভাবার সময়টুকু পর্যন্ত দিলেন না। অভি অবাক হয়ে বলল, তোমাকে এসব কে বলেছে? শুভ দৃষ্টিকে দেখিয়ে বলল,
যার সাথে অন্যায় করেছেন সেই বলেছে। অভি ভীষণ অবাক হয়ে দৃষ্টিকে বলল, দৃষ্টি, আসলে এমন কিছুই নয়। তোমার প্রতি আমার এমন ভালোবাসা লক্ষ কোটি টাকা দিয়ে কোনো দিন কিনতে পারবে না। তোমার সম্পত্তি নয়, আমি তোমাকে ভালোবাসি দৃষ্টি। আর ভালোবেসে আজীবন থেকে যেতে চেয়েছি তোমার দৃষ্টির সীমায়, আর তোমাকে রাখতে চেয়েছি আমার দৃষ্টির সীমায়। তুমি নিজের সুখের জন্য ইচ্ছে হলে চলে যেতে পারো দৃষ্টির সীমার বাইরে, কিন্তু হৃদয়ের সবটা জুড়ে তুমি থেকে যাবে আজীবন। কথা শেষে একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নিচু করে হেঁটে চলে গেল অভি। শুভর মুখে শয়তানির হাসি, আর দৃষ্টির চোখ থেকে অঝরে জল ঝরছে। আসলে এরকম পরিস্থিতিতে তো কখনো পড়েনি, তাই কিভাবে এমন পরিস্থিতি সামলাবে জানা নেই। গলা শুকিয়ে কাঠ, কথা বলবার মতন অবস্থায় নেই। মেঝেতে পড়ে কাঁদতে লাগলো দৃষ্টি। শুভ বলল, প্রতিশোধ এভাবে নিতে হয়। একদিনের অ্যাকশন, আজীবনের চোখের জল। সাকসেস আমি। এতদিনে মনের জ্বালা নিভল। শুভর কথা শেষ হতে না হতেই শুভর গালে অদৃশ্য থাপ্পড় পড়ল ঠাস ঠাস করে। তারপর অদৃশ্য মজনু বলে উঠল, বাহ, এক সময় যাকে পেতে চাইতিস ভালোবেসে, আজ তার চোখের জলের কারণ তুই। এটাকে ভালোবাসা বলে না, কারণ ভালোবাসলে কেউ ভালোবাসার মানুষটার ক্ষতি চাইতে পারে না। তোর মতন একটা অসভ্যকে চিনতে পেরেছিল দৃষ্টি, এটাই ভাগ্য। শুভ বলল, এত দেমাগ, এত অহংকার, এখন আজীবন চোখের জলে ধুয়ে যেতে থাকুক। অদৃশ্য মজনু শুভর ঠ্যাং ধরে কয়েকটা আছাড় মেরে বলল, এমন প্রতিশোধ নিতে নেই যাতে কারোর জীবন নষ্ট হয়ে যায়। আজীবন একটা মেয়ের চোখের জল ঝরানোর কোনো মানুষের কাজ নয়, অমানুষের কাজ। আছাড় খেয়ে আধমরা শুভর মুখে তবুও শয়তানের হাসি। দৃষ্টিকে বলল, তোর কারণে আমার জীবনের কতগুলো দিন নষ্ট হলো, এবার তোর জীবনে সবগুলো দিন বরবাদ হবে, এটাই আমার প্রশান্তি। হঠাৎ আবার ফিরে এসে দরজায় দাঁড়ালো অভি। ভিতরে এসে দৃষ্টিকে টেনে তুলে বুকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বলল, চোখের জল কখনো মিথ্যা বলে না দৃষ্টি, আর রাগের বেশে ভুল বোঝা কোনো বুদ্ধিমানের কাজ নয়। আমি আড়ালে গিয়ে সব শুনেছিলাম। শুভর মতন কিছু অমানুষদের কারণেই কত শত জীবনে দুঃখের সাগরে ভাসছে। ওর জন্য ব্যবস্থা করা হয়েছে। একটু পরে দুজন পুলিশ এসে শুভকে চ্যাংদোলা করে নিয়ে চলে যেতে গেল। দৃষ্টি কান্না জড়িত কণ্ঠে বলল, আপনি তো আমাকে ফেলে চলে গিয়েছিলেন। অভি বলল, চলে যায়নি, আসলে রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া বোকামি। একটু আড়ালে গিয়েছিলাম। যে ভালোবাসে সে ছেড়ে যেতে পারে না কখনো। এক জনমের প্রতিটি মুহূর্তে থেকে যেতে চায় ভালোবাসার মানুষটার দৃষ্টির সীমানায়। দুজন দুজনকে জড়িয়ে ধরে আছে। অদৃশ্য